2 মে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আর মাধ্যমিক 2025-এ প্রথম হয়েছে আদিত্য সরকার। আজকে আমরা জেনে নেব তার থেকে যে সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল, অবসর সময় বা সে কি করে। এসো দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে তোমরা আগামী বছর প্রিপারেশনের জন্য কি কি করতে পারো। তো 9 লাখের মধ্যে প্রথম আসা, কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, ভালো রেজাল্ট করবো এক্সপেক্ট করেছিলাম, তবে ফার্স্ট হবো স্টেটে, এটা খুবই আনএক্সপেক্টেড, তাই খুবই ভালো লাগছে, অভাবনীয় একটা এক্সপিরিয়েন্স। বেশ, তো তুমি যে স্কুলে পড়ো, করোনেশন স্কুলে, সেখানে তোমাদের আজ মানে 114 বছর হয়ে গেছে, ইফ আই এম রাইট। তো এই 114 বছর পরে মানে এই টোটাল সময়কালে তুমি প্রথম যে ফার্স্ট র্যাঙ্ক হোল্ড করেছে মাধ্যমিকে, তো এটা তো একটা অন্য ধরনের অ্যাচিভমেন্ট। তো সেটা শুনে বাকিদের কিরম মতামত, রায়গঞ্জ শহরে বাকিরা কি বলছে? অবশ্যই শহরের সকলেই খুব খুশি, এবং আমাদের স্কুলের যারা টিচার রয়েছেন, হেড স্যার সহ বাকি যারা টিচার রয়েছেন তারা সকলেই খুব খুশি। আর তুমি এমনিতে যে প্রিপারেশন নিতে, সেই প্রিপারেশনে তোমার প্রায়োরিটি কিসে দিতে? টেক্সট বুককে দিতে, নাকি যেগুলো তোমার সাথে সহায়তার যে বইগুলো যেগুলো থাকে, সহায়ক বইগুলো, সেগুলোকে বেশি দিতে? প্রাইমারিলি টেক্সট বুক পড়তে হবে প্রথমেই। অবভিয়াসলি রেফারেন্স বুকের তো একটা ইম্পর্টেন্স রয়েছে, তবে টেক্সট বুক যদি খুঁটিয়ে পড়ি তারপরে রেফারেন্স বই পড়াটাকে আমি প্রেফার করতাম। বেশ, আর এই সময় তো সোশ্যাল মিডিয়া আমাদের সবাইকে এমনভাবে ঘিরে রয়েছে, সবাই কিছু করলে সোশ্যাল মিডিয়াতে সেটা পৌঁছে যায় বা দেখতে খুব ভালোবাসি। তো তোমার বয়সীরা তো সবাই তার মধ্যেই বেশিক্ষণ সময় কাটায়, তো তুমি নিজেকে কি বিরত রাখতে, না কিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করো? সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ অ্যাবস্টেন করিনি কখনোই। কোনো এডুকেটিভ পারপাসে যদি কখনো মনে হয় যে হ্যাঁ এই প্ল্যাটফর্মটা আমার ইউজ করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করেছি। সেক্ষেত্রে কোনো মানে পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা করবে বলে মনে হয় না। আর আজকাল তো যেমন দেখা যায় যে ইউটিউবে অনেকেই পড়াশোনা করছে, অনেক স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছে, বা অন্যান্য মিডিয়াম থেকেও কিছু না কিছু পাচ্ছে। তুমিও কি ইউটিউব বা অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করেছিলে ফর স্টাডিং বা কোনো রেফারেন্স পারপাস? হ্যাঁ, অবভিয়াসলি ইউটিউবে তো অনেক এরকম মানে আমাদের সিলেবাস রিলেটেড অনেক ভিডিওস রয়েছে, সেগুলোকে মানে ফ্রি অফ কস্ট সেগুলোকে ইউজ করা যায়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি অনেকটাই হেল্প হয়েছে মাধ্যমিকের প্রিপারেশনের ক্ষেত্রেও। সেরকম প্রয়োজন হতো না, ও নিজের পড়া নিজেই বরাবর ছোট থেকে করে রাখে, ওকে বলতে হয় না। তবে হ্যাঁ, যখন এক্সাম দিয়ে এলো কোনো টিউটারের কাছ থেকে, সেই খাতাগুলো হয়তো ফুল মার্কসও পেয়ে গেছে, তবু আমরা নিজেরা সেই খাতাগুলো একবার চেক করতাম। কোথাও যদি কোনো মিস্টেক হয়ে যায়, স্যারদেরও হয়, সেই জিনিসগুলো দেখতাম, বরাবরই দেখতাম। আমরা বরাবরই একা একা পড়াশোনা করে, আর গৃহশিক্ষকরা যেটা দরকার হয় দেখিয়ে দেয়, আমাদের সেভাবে দেখতে হতো না। ও আর পাশে ওর দিদি ছিল, সেহেতু যেখানে অসুবিধা হতো দিদির কাছে বেশি দেখতো। সেভাবে তো ওকে কোনোদিনই কিছু বলতে হয়নি, ও ভীষণই সিনসিয়ার আর খুবই ভালো পড়াশোনা মনোযোগী, ওকে পড়ার কথা খুব একটা বলতে হয়নি। কিন্তু পরীক্ষার আগে যে ব্যাপারগুলো একটু মানে মাথা ঠান্ডা রাখা বা পরিষ্কার মানে খাতাটা পরিষ্কার রাখা বা কতটা লিখলে মানে কোনো কোনো সময় আমি দেখেছি ওর পরীক্ষা খাতায় লিখে দেওয়া রয়েছে যে যতটুকু পয়েন্টের মধ্যে লেখার দরকার তার থেকে কিছুটা বেশি হয়ে যাচ্ছে, সেটা একবার করে মনে করিয়ে দেওয়া যে লিখবি কিন্তু সংযত ভাবে লিখবি, যতটা লেখা দরকার প্রয়োজন। এই কথাগুলো একটু ছোটখাটো টিপস গুলো, এগুলোই, এর থেকে বেশি কিছু নয়। ধরো এই পুরো রায়গঞ্জে যেহেতু তুমি প্রথম হয়েছো, তো তাতে স্বভাবতই বাকি যারা স্টুডেন্ট রয়েছে তারাও পুরো জিনিসটাকে, পুরো মাধ্যমিকটাকে একটু অন্যভাবে দেখছে। তো তাদের উদ্দেশ্যে কি তোমার কিছু স্পেসিফিক কোনো গাইডলাইন থাকবে যে পরের মাধ্যমিকে এটা করা উচিত, এটা করা উচিত না? আর প্রথমত বললাম যেটা টেক্সট বুকটা হচ্ছে একদম খুঁটিয়ে পড়তে হবে প্রথম থেকেই। স্যারেরা জাস্ট স্টাডিং টিপস দেবেন, সেটা স্কুল টিচারই হোক বা টিউশন টিচার, সেটাকে অবভিয়াসলি ফলো করতে হবে এবং বছরের শুরু থেকে রেগুলারলি পড়াশোনাটা করতে হবে। আর যে সাবজেক্টগুলো মনে হচ্ছে উইক সেগুলো প্রতি একটু এক্সট্রা লেবার দেওয়াটা স্বাভাবিক। আর অবভিয়াসলি এগুলোই মানে এই তোমার ধরো যে বলছো যেগুলো উইক কারো থাকে সেগুলোতে একটু মন দেওয়া দরকার আছে, তো তোমার কি কোনো সাবজেক্টে মনে হতো যে না এখানে আমার একটু হলেও আমি কমজোর, সেখানে আমি কাজ করা দরকার, এরকম কিছু তোমার কখনো মনে হয়েছে? সেরকম স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ কখনো মনে হয়নি। হ্যাঁ, হয়তো এরকম হয়েছে কোনো টপিকে স্যাররা এক্সাম নিচ্ছেন, সেক্ষেত্রে মার্কস লো আসছে, হয়তো সেক্ষেত্রে এক্সট্রা লেবার দিতে হয়েছে, অবভিয়াসলি এক্সট্রা টাইম দিতে হয়েছে সেই টপিকগুলো। আচ্ছা, তো এই যে তুমি যখন বলছো কোনো টপিকে এক্সট্রা লেবার বা করতে হয়েছে, সেখানে তুমি কি বলতে চাইছো? তুমি আবার পুরোটা রিড করেছো নাকি কোয়েশ্চেন প্র্যাকটিস করে? তোমার ঠিক অ্যাপ্রোচটা কেমন ছিল এইসব পার্টিকুলার টপিকগুলোর জন্য? ফার্স্টেই গোটা টপিকটাকে গো থ্রু করেছি, তবে সেখানে যেগুলো মনে হচ্ছে ফান্ডামেন্টাল যে এরিয়াগুলোতে ডাউটস রয়েছে সেখানে টিউশন টিচারের হেল্প করেছেন। আর অবভিয়াসলি তারপরে কোশ্চেন প্র্যাকটিসও করতে হয়েছে, সেগুলো পিআইকিউজ হোক মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক মাধ্যমিকের, কিংবা কোনো টেস্ট পেপার থেকেই হোক, সেগুলো প্র্যাকটিস করতে হয়েছে। তারপরে গোটা কনসেপ্টটা ক্লিয়ার হলে তারপরে আবার তো স্যার এক্সাম নিতে নি ওই টপিকের উপর,
অনেকবারই এক্সাম হয়েছে, তো সেগুলোতে পারফরমেন্স কেমন হচ্ছে সেটার উপর বেস করে অবভিয়াসলি প্রিপারেশন নিয়েছি। রাইট। আর আরেকটা বড় বিষয় যেটা হলো, ধরো মাধ্যমিক যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা হয়, তো আমরা দেখেছি অনেকেই অনেক সময় মক টেস্ট দেয়, ঠিক আছে? মাধ্যমিকের আগে মক টেস্ট হয়, নানান অর্গানাইজেশনই মক টেস্ট করে। তো তুমি কি এরকম কোনো মক টেস্ট দিয়েছিলে, নাম্বার 1? অ্যান্ড নাম্বার 2 হলো, এই মক টেস্টগুলো কি কোনোভাবে কোনো স্টুডেন্টদের হেল্প করে? হ্যাঁ, অবভিয়াসলি আমিও এরকম মক টেস্ট দিয়েছিলাম মাধ্যমিকের আগে। হচ্ছে বেশ কিছু অর্গানাইজেশন থেকে মক টেস্ট নেওয়া হয়, অ্যান্ড অবভিয়াসলি এই ধরনের মক টেস্ট গুলো আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত, যে মাধ্যমিকের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যেগুলো আর্টসের সাবজেক্ট রয়েছে যেমন বেঙ্গলি, হিস্ট্রি, এগুলোতে অনেকটাই লেখার পরিমাণটা অনেক বেশি থাকে। তো সেগুলোর ক্ষেত্রে এই মক টেস্ট গুলো টাইম ম্যানেজমেন্টের ইমপ্রুভ করার ক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ কাজে লাগে। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে কোন পার্টটা কতটা সময়ের মধ্যে করবে, মানে লেটস সে এমসিকিউটা বা এসএকিউটা, সেটা একটা প্রপার প্ল্যান করে নেওয়াতে পুরো এই মক টেস্টগুলো হেল্প করেছে। একদম, অবভিয়াসলি। রাইট। আর আমরা যখন ধরো অনেক তো স্কুলে ভিজিট করছিলাম, যখন পরীক্ষা হচ্ছিল, এক্সাম সেন্টারে যাচ্ছিলাম, তখন আমরা অনেকের কাছেই ফিডব্যাক পাচ্ছিলাম যে মাধ্যমিকের প্রশ্ন খুব শক্ত হয়েছে, সব বাইরে থেকে অনেক রকম ফিডব্যাক পাচ্ছিলাম, কিন্তু তুমি সেখানে দাঁড়িয়ে 100 পেলে। তো তোমার প্রশ্নপত্র পাওয়ার পর ইমিডিয়েট তখন রিয়াকশন কি ছিল? রিয়াকশন বলতে সেরকম আলাদা কিছু নেই, মাথাটা ঠান্ডা রাখতে হবে অবভিয়াসলি এক্সাম হলে। আর প্রথমত বাইরে থেকে কোশ্চিন হয়েছে এটা মনে করছি না, বাইরে থেকে কোশ্চিন হয়নি, টেক্সট বুক থেকেই কোশ্চিন হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখন যেটা মাধ্যমিকে বলা হয় যে একদম টেক্সট বুকের লাইন ধরে গতে বাঁধা কোশ্চিন, এটা হয়নি। ওপেন এন্ডেড কোশ্চিনের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কনসেপচুয়ালি বিষয়গুলোকে ট্যাকেল করতে হবে, এক্সাম হলে সেই কনসেপ্ট গুলোকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে, তাহলেই হবে। আচ্ছা, তো এই কনসেপচুয়াল যে তুমি বললে প্রশ্নগুলোকে সবগুলোকে যেভাবে হ্যান্ডেল করতে হবে, তো যখন ধরো তোমার এই প্র্যাকটিস যে সময়টা চলছিল, যে সময় তুমি প্র্যাকটিস করছিলে, যে কোনো টিউশন টিচার হোক বা তোমার স্কুলের টিচার হোক, আর নিজেও যখন প্র্যাকটিস করছিলে, তো সেখানে দাঁড়িয়ে নিজের কনসেপ্ট ইমপ্রুভমেন্ট ফর ম্যাথামেটিক্স, এটার জন্য তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে? ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে একবার যদি আমি কোনো বিষয়টাকে মানে কনসেপচুয়ালি বুঝে নিই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আর অসুবিধা হওয়ার কথা না। তো ফার্স্টে মানে যেগুলো ফর্মুলা রয়েছে, অনেক ক্ষেত্রে অনেক জটিল ফর্মুলা থাকে ম্যাথমেটিক্সে, সো সেগুলো ডেরিভেশন গুলো যদি আমি একদম কোড থেকে আন্ডারস্ট্যান্ড করে নিই, তাহলে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। রাইট। আর তোমার সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা? অবভিয়াসলি সব সাবজেক্টই পড়তে হবে, তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে বায়োলজি। রাইট। আর এরপর কি করবে ঠিক করেছো? এরপর মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছে রয়েছে, নিট এক্সাম জন্য প্রিপারেশন নিতে শুরু করেছি আমি অলরেডি। আচ্ছা, তো তুমি ডক্টরই হতে চাও নাকি অন্য কোনো ফিল্ডও আরো এক্সপ্লোর করবে তার সাথে মেডিকেলে? না, ডক্টর হওয়াটাই প্রাইমারি এম আপাতত। বেশ বেশ। তো এই নিটের প্রিপারেশনের জন্য আই এম শিওর তুমি যেরকম ভাবে একটা পুরো মেথডিক্যাল স্টাডির কথা বলছো, তো সেখানেও নিশ্চয়ই কিছু না কিছু একটা ভেবে এগোচ্ছ এখন। হ্যাঁ, অবভিয়াসলি কোচিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই নিট এক্সামের জন্য। ক্লাস 11-12 এই 2 বছর কোচিং নেব, এবং 2027-এ নিট এক্সাম আছে, সেটা দিব, এবং অবভিয়াসলি স্যাররাও গাইড করছেন, এখানকার যারা লোকাল টিউটররা রয়েছেন তারাও গাইড করছেন। একটা মিথ রয়েছে, সেটা হলো যে যারা ফার্স্ট হয় তারা সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকে, এটা কি সত্যি? না, একদমই না। সবসময় বইয়ে মুখ গুজে বসে থাকাটা তো সম্ভব না, কারো পক্ষেই সম্ভব নয়। একটা মনোটনি চলে আসে, সেই মনোটনি ব্রেক করার জন্য মাঝে মাঝে অবভিয়াসলি কিছু অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে হবে। তো আজকে যদি তোমার কথা বলা হয় যে আদিত্য কি করতো নিজেকে এই মনোটনির থেকে বাইরে বের করতে, তাহলে তুমি কি বলবে? অবভিয়াসলি চেস খেলতে পার্সোনালি খুব ভালো লাগে। আচ্ছা। লিটারেচারের প্রতি ছোটবেলা থেকে অ্যাট্রাকশন রয়েছে, যখনই অবসর পেয়েছি গল্পের বই পড়েছি। কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, লেজারের সময় এই অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করেছি। সো তোমাদের বাড়িতে আমি ঢুকতেই দেখলাম তোমার একটা কুইজের কাপড় রাখা রয়েছে। তো কোনো স্পেসিফিক রাইটার কি তোমার ফেভারিট, যার তুমি বই বেশি পড়তে ভালোবাসো? সত্যজিৎ রে। সত্যজিৎ রায়, তো গতকাল তো ওনার জন্মদিন গেল, এমনি তোমার ফেভারিট কোনো রয়েছে, কোনো গল্প রয়েছে বা কোনো সিরিজ যেটা ওনার সব থেকে ফেভারিট? আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে প্রফেসর শঙ্কু। ওকে। আর প্রফেসর শঙ্কুর মধ্যে সেভাবে যদি বলতে চাই যে কোনো মানে স্পেসিফিক গল্প, তাহলে আমি বলবো মানরদ্বীপের রহস্য। আচ্ছা, বেশ বেশ। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আগামী দিনের জন্য, আর আজকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।